আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই পর্বে আমি পাঞ্জেরি গাইডের আরো একটা মডেল টেস্ট 3 অর্থাৎ এমসিকিউ এর একটা মডেল টেস্ট, সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি যে আমার সাথেই থাকবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নটাতে একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেয়া আছে, PQR একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে 3টা তথ্য দেয়া আছে। এখানকার কোনটা কোনটা সঠিক সেটা আমাদের একটু হিসাব করে দেখতে হবে। তো যে ত্রিভুজটার চিত্র দেয়া আছে, ত্রিভুজটা আমি এখানে এঁকে নিয়েছি PQR। এই ত্রিভুজের এই কোণটা এখানে থিটা দেয়া আছে। এটা যদি থিটা কোণ হয় তাহলে এই কোণের যে বিপরীত বাহু 8 দেয়া আছে, এটা বিপরীত বাহু অথবা হচ্ছে লম্ব বলতে পারি এটাকে। আর যে এটা সমকোণের যে বিপরীত বাহু PR সেটা হচ্ছে 17 দেয়া আছে। QR এর মান নাই এখানে। 1 নম্বর যে তথ্যটা দেয়া আছে QR এর মান প্রশ্নে বলা হয়েছে যে 15। আমরা একটু QR হিসাব করে দেখি যে সেটা 15 হয় কিনা। QR এটা পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা হিসাব করি, PQ স্কয়ার প্লাস QR স্কয়ার, PQ স্কয়ার প্লাস QR স্কয়ার ইজ ইকুয়াল টু PR স্কয়ার। আমরা পিথাগোরাসের সূত্র জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। এখান থেকে আমরা QR এর মান বের করব। PQ হচ্ছে 8, তো 8 যদি এখানে মান বসিয়ে দেই, 8 স্কয়ার প্লাস QR স্কয়ার ইজ ইকুয়াল টু এটা PR হচ্ছে 17। তাহলে QR স্কয়ার ইজ ইকুয়াল টু 17 স্কয়ার করে 17 স্কয়ার, সেখান থেকে হচ্ছে 8 স্কয়ারটা মাইনাস করতে হবে। এটা 17 যদি স্কয়ার করি কত হয়? 17 স্কয়ার করলে হয় হচ্ছে 289, আর 18 স্কয়ার করলে হচ্ছে 64, মাইনাস করলে 5 225। এটা হচ্ছে QR স্কয়ারের মান। তার মানে QR ইজ ইকুয়াল টু হবে, স্কয়ারটা এই পাশে এসে রুট ওভার হয়ে যাবে, 225 এর রুট করলে 15 হয়। তার মানে 1 নম্বর যে অপশন দেয়া আছে সেটা সঠিক আছে। 2 নম্বর অপশনে আছে যে cot P ইজ ইকুয়াল টু 8/50। cot P মানে হচ্ছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে cot এর মান কি হবে? আচ্ছা, আমরা এই যে এটা 15 পেয়েছি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। cot আমরা জানি যে ভূমি বাই লম্ব, তো এই cot P অর্থাৎ এই P কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব, অর্থাৎ 8/15। তো তাহলে 2 নম্বর যে অপশনটা 8/15 cot P সেটাও ঠিক আছে। 3 নম্বরে sin থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু একটা মান দেয়া আছে। আমরা sin থিটা প্লাস sec থিটার মান যদি বের করতে চাই, এই যে থিটা কোণ হচ্ছে এইটা, এই কোণের সাপেক্ষে sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 8/70। sin থিটা মানে 8/70, আর sin থিটা প্লাস হচ্ছে sec থিটা। sec হচ্ছে cos এর অপোজিট, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 17/15। এর সাথে 17/15 যোগ করতে হবে। যোগ করলে কি পাবো? 17 আর 15 লসাগু হবে, এটা কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে গুণ করে দিতে হবে। 17 আর 15 গুণ করলে হচ্ছে 255। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একসাথে এগুলো হিসাব করে ফেলতে পারো। আমার কাছে এই মুহূর্তে সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, একটু ছোট একটা ক্যালকুলেটর দিয়ে আমি হিসাব করছি। 17 দিয়ে এটাকে ভাগ করলে 15 সাথে 8 গুণ 120, তারপরে যোগ 15 দিয়ে আবার এটাকে ভাগ করলে হবে 17 আর 17 গুণ করে হয় হচ্ছে 289। তাহলে নিচে হলো 225 আর উপরে 120 আর 289, 120 যোগ 289 যোগ করলে 409। এটা অপশনটা ছিল 409/225। তাহলে এটা ঠিকই আছে, অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা সেটার 1 2 3 তিনটা তথ্যই সঠিক, অর্থাৎ এখানকার আনসারটা হচ্ছে ঘ নম্বরটা। এরপর 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, x - 1 = √7 হলে x³ - 11 এর মান কত? x - 1 = √7 এমন একটা মান দেয়া আছে, আর হচ্ছে যে x³ - 11 এর মান বের করতে হবে। তো এখানে যদি আমরা x³ এর মানটা বসিয়ে দিতে পারি, তারপর বাকি হিসাবটুকু করা যাবে।
তো এক্স কিউবের মান আমরা প্রথমে যে প্রদত্ত মানটা দেওয়া আছে সেখান থেকে এক্স কিউবের মান বের করার চেষ্টা করি। এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে √7, তাহলে এক্স ইজ ইকুয়াল টু √7 প্লাস 1। এক্স কিউবের মান বের করবো, তাহলে দুই পাশে আমরা ঘন করে দেই, এক্স এর উপর কিউব, ডান পাশে এখানে কিউব করতে হবে। এটা কিউব করে এক্স কিউবের মান পাওয়া যাবে। a প্লাস বি হোল কিউব সূত্রানুসারে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab আর প্লাস b কিউব অর্থাৎ 1 কিউব। √7 কিউব করলে হচ্ছে 7√7 হবে, প্লাস এখানে √7 স্কয়ার করলে 7, 3 সাথে 21, 21 অক্ষে 21, যোগ 3√7 আর প্লাস হচ্ছে 1। √7 যুক্ত দুইটা পদ, 7√7 আর 3√7 যোগ করলে 7 আর 3 10 √7 প্লাস 21 আর 1 যোগ করে হচ্ছে 22। তাহলে x কিউবের মান পেয়েছি 10√7 প্লাস 22। সেই মানটা যদি এখানে বসিয়ে দিই 10√7 প্লাস 22 আর নিচে হলো 2, এরপর -11। এরপর এটার যদি হিসাব করি, লসাগু নেই, লসাগু হচ্ছে 2, উপরে এখানে 10√7 প্লাস 22 মাইনাস এখানে 11 এর সাথে 2 গুণ হয়ে 22 হবে। তাহলে এই যে প্লাস 22 মাইনাস 22 কাটা যাবে, উপরে 10√7 থাকবে, তার সাথে যদি 2 ভাগ করা হয় 10 দুগুণা 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, আর তার সাথে √7টা থাকবে 5√7। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার आंसर। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, kx³ - 6x² - 4x + 3 এর একটা উৎপাদক 2x + 1 হলে k এর মান কত? একটা রাশি দেয়া আছে x চলকের রাশি, তার মধ্যে আবার একটা ধ্রুবপদ দেয়া আছে k, ধ্রুব সংখ্যা, আর বলা হয়েছে যে এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে 2x + 1। 2x + 1 যদি একটা উৎপাদক হয়, তো তাহলে 2x + 1 দিয়ে এই রাশিটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো একটা রাশিকে অন্য কোনো রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বোঝার জন্য যে একটা ভাগশেষ উপপাদ্য আছে, আশা করছি যে তোমরা জানো। সেই উপপাদ্য অনুসারে এটা দিয়ে এই রাশিকে ভাগ করার অর্থ হচ্ছে যে এখান থেকে এটাকে আমরা যদি একটু মনে মনে 0 ধরে নেই এই ভাজকটাকে, তাহলে এখান থেকে যে x এর মান পাবো, 1 টা পাশে গিয়ে -1 আর 2 পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ -1/2। x এর মান যদি -1/2 বসানো হয় এই রাশিতে, তাহলেই এটার ভাগশেষ পাওয়া যাবে। আর যেহেতু এটা উৎপাদক বলা হয়েছে, তো তাহলে এটা ভাগশেষ -1/2 বসালে ভাগশেষ 0 হবে, অর্থাৎ x এর মান -1/2 বসালে এই রাশিটার মান 0 হবে। তো সেই তথ্য থেকে আমরা এখানে k এর মান বের করব। k ইনটু x এর মান হচ্ছে -1/2, কিউব আছে উপরে, কিউব দিলাম, -6 x এর মান 1/2 স্কয়ার, -4 ইনটু x এর মান আবার -1/2 আর শেষে আছে +3। k ইনটু -1/2 কিউব করলে -1/8 হবে, এটাতে মাইনাস আছে বলে একটা ব্র্যাকেটে রাখলাম, -6 ইনটু -1/2 এর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 1/4, মাইনাস মাইনাসে প্লাস, 4 এর সাথে 1/2 কাটলে 2 আর 4 কেটে 2 হবে, 2 অক্ষে 2, প্লাস হচ্ছে 3। আচ্ছা, এই রাশিটার মান 0 হওয়ার কথা, যেহেতু -1/2 বসিয়েছি, তাহলে ভাগশেষ 0 হবে, অর্থাৎ রাশিটার মান 0 হবে। তো ডান পাশে একটা 0 লিখে দিলাম। এইখানে এটা গুণ করলে হবে হচ্ছে -k/8, আর এখানে একটু 2 দিয়ে কেটে ছোট করে নিতে পারি, 2 দিয়ে কাটলে 3/2 হবে, -3/2, 3 আর 2 5 হয়, সেই 5 ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 0। আমরা k এর মান বের করব, তো এই অংশটা একটু লসাগু নিয়ে নিই। 8 আর 2 এর লসাগু হচ্ছে 8, মাইনাস k, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 4, 3 4 12, আর প্লাস 5 8 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 8 এই শূন্যের সাথে গিয়ে 0 হয়ে যাবে গুণ হয়ে, -12 আর হচ্ছে +40 কত হয়, +28। তাহলে আমরা লিখতে পারি -k +28 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে -k টা অন্য পাশে নিয়ে গেলে +k হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 28, অর্থাৎ k এর মান পাবো হচ্ছে 28। 3 নম্বর প্রশ্নে
28। হ্যাঁ, শেষের যে অপশনটা ঘ নম্বর, সেখানে মান দেওয়া আছে 28। তো এরপরে 4 নম্বর যে প্রশ্ন সেটা দেখো। 4 নম্বর প্রশ্নে এরকম একটা মান দেওয়া আছে যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1/4x। এখান থেকে আমাদের কট থিটা এর মান বের করতে হবে। কোসেক থেকে কট থিটা, কোসেকের সাথে তো কটের একটা সম্পর্ক আছে। আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো সেই সূত্র ব্যবহার করে আমরা কোসেক থেকে কটে আসার চেষ্টা করব। সেই সূত্রে অবশ্যই স্কয়ার থাকা প্রয়োজন হয়। তো স্কয়ার আমরা এখানে নিয়ে আসি, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে দিই। তো তাহলে কোসেক স্কয়ার থিটা, আর ডান পাশে যদি এটাকে বর্গ করা হয় তাহলে কি হবে, আপাতত এটাকে বর্গ চিহ্ন দিয়ে রাখি, 4x হোল স্কয়ার। কোসেক স্কয়ার থিটা, আমি এই যে সূত্রটা বললাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সেখান থেকে কোসেক স্কয়ার থিটাকে যদি একপাশে রাখি তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা হবে, অর্থাৎ কোসেক স্কয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, ডান পাশে আছে x প্লাস 1/4x হোল স্কয়ার। কট স্কয়ার, কট থিটা মান বের করতে হবে, তাই না? হ্যাঁ, কট থিটা। তো এই কট স্কয়ার, এটাকে প্রথমে আমরা বাম পাশে রাখি, 1 ওই পাশে নিয়ে যাই। কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। একই সাথে এটাকে একটু স্কয়ার দিয়ে স্কয়ারের সূত্র অনুসারে ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু b, b হচ্ছে 1/4x প্লাস b স্কয়ার, একটু নিচে লিখছি, প্লাস b স্কয়ার করলে একবার স্কয়ার করে দিই, b হচ্ছে 1/4x, সেটা স্কয়ার করলে 1/16x স্কয়ার হবে। আর এই পাশ থেকে যে 1টা ছিল সেটা এই পাশে এসে মাইনাস। তাহলে কট স্কয়ারের মান হচ্ছে কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার, এখানে x কাটা যাবে, 2 আর 4 ও কাটা যাবে, কাটা গেলে হচ্ছে যে 1/2 হবে, প্লাস 1/2 প্লাস 1/16x স্কয়ার, আর শেষে একটা -1 আছে। -1টা যদি এখানে আমরা এই প্লাস হাফের সাথে যোগ বিয়োগ করি তাহলে -1/2 হবে, প্লাস হাফ আর -1 মিলে -1/2 হবে। -1/2টা যদি মাঝখানে বিবেচনা করি, একটু উপরের অংশটা মুছে দিচ্ছি, আমরা লিখতে পারি যে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস হাফ আর প্লাস 1/16 x স্কয়ার। এখন cot থিটার মান বের করতে হবে। তো এখান থেকে স্কয়ারটা কিভাবে সরানো যায়? আমরা যদি ডান পাশে একটা স্কয়ার আনতে পারি, হোল স্কয়ার, তাহলে উভয় পক্ষ থেকে স্কয়ারটা বাদ দিয়ে cot থিটা এর মান পাবো। তো সেই চেষ্টা দেখা যাক। এখানে x স্কয়ার তো আছেই, x কে যদি আমরা a ধরি, মাইনাস এখানে আমাদের প্রয়োজন হচ্ছে 2a, a হচ্ছে x, আর b হিসাবে এখানে আমরা লিখতে পারবো যে 1/4x হোল স্কয়ার, তাহলে b মানে হচ্ছে 1/4x প্লাস 1/4x অর্থাৎ b হোল স্কয়ার। এটা যদি কাটাকাটি করি, x কাটা যাবে, 2 আর 4 কেটে হাফ হবে, হাফ সমানই আছে এটা। তার মানে এই লাইনে অতিরিক্ত কিছু নেওয়া হয়নি, আবার কমও কিছু নেওয়া হয়নি। তো এটা এইভাবে করে একটু সাজিয়ে রাখা হয়েছে শুধু, যাতে করে এটা a - b হোল স্কয়ার সূত্রে পড়ে, a - b হোল স্কয়ার। তো এটা হচ্ছে cot স্কয়ারের মান। তো দুই পাশ থেকে স্কয়ারটা যদি বাদ দিয়ে দেই তাহলে cot থিটার মান পাবো, স্কয়ারটা বাদ দিলে x - 1/4x। এমন অপশন, হ্যাঁ, x - 1/4x, এটা হচ্ছে খ নম্বর অপশনে আছে। তাহলে এই 4 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে x - 1/4x। এরপরে 5 নম্বর প্রশ্নটা, x এর 10% যদি y এর 20% এর সমান হয় তবে x/y ইজ ইকুয়াল টু কত? x এর 10% আর হচ্ছে y এর 20% সমান এমন একটা তথ্য দেয়া আছে। x এর 10% এর মানে হচ্ছে এটাকে আমরা গুণ বিবেচনা করতে পারি, তার মানে x ইনটু 10% মানে 10/100, পার্সেন্ট মানেই নিচে একটা 100।
একইভাবে ডান পাশে আমরা লিখতে পারি y ইন্টু 20/100। আমাদেরকে x ইস টু y বের করতে হবে, অর্থাৎ x বাই y। তো এই y-টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি x বাই y লিখতে পারি, আর এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাব, এটা গুণ অবস্থায় আছে, ওর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগটা গুণ চিহ্ন দিলে আমরা উল্টিয়ে দিতে পারি, এই 100 উপরে আর 10 হচ্ছে নিচে। 100 100 কাটা যাবে, 10 আর 20 কেটে 2, তার মানে উপরে থাকবে 2 আর নিচে হলো 1, অর্থাৎ x ইস টু y ইজ ইকুয়াল টু উপরে 2 আর নিচে যেহেতু 1, তার মানে 2 ইস টু 1 লিখতে পারি। তো এই হচ্ছে x ইস টু y এর মান, যেটা হলো 2 ইস টু 1। তারপরে 10 নম্বর যে প্রশ্নটা, দুঃখিত 6 নম্বর প্রশ্ন, সেটার জন্য একটা উদ্দীপক দেয়া আছে। 6 আর 7 নম্বরের জন্য প্রশ্নে বলা হয়েছে 10 জন বালকের ওজন কেজিতে দেয়া আছে, এখানে 10টা সংখ্যা দেয়া আছে। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উক্ত উপাত্তের পরিসর কত। পরিসর নির্ণয় করতে গেলে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করে তার সাথে আবার 1 যোগ করতে হয়। এখানে যে উপাত্ত দেয়া আছে সেটার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 48, সর্বনিম্ন সংখ্যা 32, বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। এটা বিয়োগ করলে হয় হচ্ছে 6 1 16, আর তার সাথে 1 যদি যোগ করা হয় তাহলে পরিসর পাবো হচ্ছে 17। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্নে মধ্যক কত নির্ণয় করতে বলা হয়েছে। এরকম অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে সংখ্যাগুলো সাজিয়ে নিতে হবে। সংখ্যাগুলোকে যদি আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 32, তারপরে 32 এর পর 35, দুইটা 36 আছে, 35 36 দুইটা, তারপরে আছে কি 36 এর পর 37 40 37 40 42 42 43 আছে একটা, 45 43 45, তারপর আর আছে 45 এর পর 48 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা। হ্যাঁ, 10 জন বালকের ওজন দেওয়া ছিল, তো 10টা সংখ্যাই আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি মধ্যক নির্ণয় করার জন্য। ইচ্ছে করলে বড় থেকে ছোটও সাজিয়ে নিতে পারো। তো এরকম অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করাটা আসলে খুব সহজ। মধ্যক মানে হচ্ছে মাঝখানের যে পদ, সেটাই হচ্ছে মধ্যক। তো মাঝখানের পদ কোনটা সেটা বুঝতে গেলে অবশ্যই সাজিয়ে নিতে হবে, কারণ না সাজালে তো মাঝখানের পদ এক এক সময় এক একটা, মানে উল্টা পাল্টা থাকলে তো যে কোনো ভাবে আমরা যদি লিখি তাহলে তো এক এক সময় এক একটা মাঝখানের পদ পাওয়া যাবে। তো সেই কারণে অবশ্যই এটাকে যে কোনো একটা ক্রমে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর মাঝখানের পদ কোনটা হয়, এখানে যেহেতু 10টা সংখ্যা, আমরা প্রথম থেকে যদি 4টা সংখ্যা বাদ দেই, শেষের থেকেও যদি 4টা সংখ্যা বাদ দেই, মাঝখানে 37 আর 40 এই দুইটা সংখ্যা পাওয়া যায়। তো আমাদের তো একটা সংখ্যা দরকার, মধ্যক সবসময় একটা সংখ্যা। তো এই দুইটা সংখ্যার থেকে মধ্যক কিভাবে বের করব? যেহেতু একটা সংখ্যা দরকার, তো এই দুইটা সংখ্যাকে আমরা গড় করে নিই। গড় 37 আর 40 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এটা মধ্যক পাওয়া যাবে। 37 আর 40 যোগ 37 যোগ 40 যোগ করলে 77 হয়, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 38.5। তো এটাই হচ্ছে 7 নম্বর প্রশ্নের যে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। 38.5 খ নম্বর অপশনে আনসারটা আছে। 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 48 বছর। 6 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 8:1। পিতার বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 48 বছর দেয়া আছে। তো পিতার বয়স যদি আমরা x ধরে নেই, পুত্রের বয়স হবে 48 বিয়োগ x। এখন যদি পিতার বয়স x বছর হয়, 6 বছর পূর্বে পিতার বয়স ছিল x - 6, আর 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 48 - x। এখনকার বয়স তার থেকে আবার 6 মাইনাস করলে 6 বছর আগের বয়স পাওয়া যাবে। তো পিতার বয়স আর পুত্রের বয়স যে 6 বছর আগে যা ছিল সেই অনুপাতটা দেয়া ছিল 8:1। তার মানে এই অনুপাতের মান হচ্ছে 8:1। এখান থেকে আমরা হিসাব করব, অনুপাত মানে তো ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় x - 6 উপরে, আর এটা 48 থেকে 6 বিয়োগ করলে 42 বিয়োগ x হয়।
42 মাইনাস এক্স ইকুয়াল টু এদিকে হচ্ছে 8/1। আর গুণন করব, আর গুণন করলে x মাইনাস 6 এর সাথে 1 গুণ করলে এটাই হয়, সমান সমান এদিকে 8 আর 42, 8 দুগুণে 16 এর 6 হাতে 1 4 32 আর হচ্ছে 33 মাইনাস 8x। 8x এর পাশে এসে x এর সাথে যোগ হয়ে 9x হবে ইকুয়াল টু মাইনাস 6, ওই পাশে গিয়ে যোগ হয়ে গেলে 342। 9x এর মান এটা, তাহলে x এর মান 9 টা ওই পাশে গিয়ে ভাগ 342 কে যদি 9 দিয়ে ভাগ করি 342 ভাগ 9 তাহলে পাবো হচ্ছে 38। x এর মান 38, তার মানে পিটার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। 9 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে, চিত্রের বি কোণ 30 ডিগ্রি, সি কোণ 40 ডিগ্রি, কোণ সিএডি কত? চিত্রটা এখানে দেখতে পাচ্ছ, এখানকার এই যে এই চিত্রের বি কোণটার মান 30 ডিগ্রি দেয়া আছে, সি কোণ হচ্ছে 40 ডিগ্রি, সিএডি এই যে বাইরের এই কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ, শুধু যদি একটা তথ্য আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণটা তৈরি হয়, সে বহিস্থ কোণ হচ্ছে এর অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। বহিস্থ কোণের ঠিক বিপরীত দিকে ভেতরের দিকে যে কোণটা আছে সেটা হচ্ছে অন্তস্থ কোণ, আর ওই কোণটা বাদ দিয়ে ত্রিভুজের যে অন্য দুইটা কোণ আছে সেগুলো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তো বহিস্থ কোণ এই অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান হয়, একটা 30 আর একটা 40, যোগ করলে হয় হচ্ছে 70। তো আমাদের যে কোণটা বের করতে বলেছে অর্থাৎ সিএডি, সেই কোণটার মান হচ্ছে তাহলে 70 ডিগ্রি। বন্ধুরা, এরপর 10 নম্বর প্রশ্নটা এবিসিডি সামান্তরিকের একটা সামান্তরিকের ছবি আছে দেয়া, এখানে তিনটা তথ্য দেয়া আছে, এর মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবিসিডি সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে প্রথম যে তথ্যটা এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি সামান্তরিকের বিপরীত বাহু তো সমান্তরাল হয়, তো তার মানে 1 নম্বর তথ্যটা ঠিকই আছে। এসি ক্ষুদ্রতম কর্ণ, এসি হচ্ছে এই যে এই কর্ণটা, তো এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে এসিটা হচ্ছে বৃহত্তর কর্ণ, অন্য কর্ণটা বিডি, এটার থেকে এটা এই পাশটা যেহেতু চাপা, তো এই পাশের কর্ণটা অবশ্যই বড় হবে, তার মানে 2 নম্বর যে তথ্যটা সেটা সঠিক না। 3 নম্বর ডিএসি কোণ আর হচ্ছে বিসিএ কোণ সমান দেয়া আছে, ডিএসি মানে হচ্ছে বিএসি এই কোণটা, আর হচ্ছে বিসিএ এই কোণ, এই দুটো কোণ আমরা এইটাকে আর এইটাকে যদি সমান্তরাল, সামান্তরিকের তো বিপরীত বাহু সমান্তরাল আছে, এটা হচ্ছে সমান্তরাল, আর এটাকে যদি ছেদক বিবেচনা করি তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, তো একান্তর কোণ তো সমান হয়, তো তার মানে এই অপশনটা সঠিক। তো তাহলে 10 নম্বরের 1 আর 3 এই দুইটা সঠিক। 11 নম্বরে একটা চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটি ড্যাশ। আমরা এরকম একটা তথ্য তো জানি, রম্বসের বেলাতে এটা সত্য হয় যে রম্বসের কর্ণ দুইটা হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ওই যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে সেটা হচ্ছে একটা রম্বস হবে। শিক্ষার্থী বন্ধুরা, 12 আর 13 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকে একটা বেশ জটিল ধরনের একটা চিত্র দেয়া আছে। চিত্রে এখানে বলা হয়েছে যে OP = x-2, চিত্রে আরো অনেক তথ্য দেয়া আছে, চিত্রটা আমি এঁকে নিয়েছি। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোণ MON এবং কোণ QOR এর বিয়োগফল কি ধরনের কোণ উৎপন্ন করে। চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে প্রশ্ন ছিল 12 নম্বর যে MON টা একটা সরল রেখা, তার মানে MON আসলে সরল কোণ, এটা 180 ডিগ্রি, সরল কোণ মানে 180 ডিগ্রি, মাইনাস QOR এটার মান এখানে প্রশ্নে চিত্রে দেওয়া আছে 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি। এটা যদি বিয়োগ করা হয়, এদের বিয়োগফল প্রশ্নে বলা হয়েছে, এদের বিয়োগফল কি ধরনের কোণ উৎপন্ন করে। এটা বিয়োগ করলে 5 3 1 135 ডিগ্রি, 135 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণকে স্থূল কোণ বলে। তো তার মানে এটা হচ্ছে একটা স্থূল কোণ। আর 13 নম্বর প্রশ্নে PN এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার বের করতে বলা হয়েছে। PN মানে এই যে উপরে যে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, সেটার অতিভুজ হচ্ছে PN। তো PN এর মান বের করতে গেলে আমাদের ON আর হচ্ছে PO এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানা দরকার। এখানে ON এর মান x দেয়া আছে আর PO হচ্ছে x-2 দেয়া আছে। তো এই পাশে খেয়াল করো যে এটা আবার একটা অর্ধবৃত্ত দেয়া আছে, এটা যদি একটা অর্ধবৃত্ত হয় তাহলে এই যে O থেকে এই পর্যন্ত এটা হচ্ছে
ব্যাসার্ধ, আবার ও থেকে এন পর্যন্ত এটাও তো ব্যাসার্ধ। এই পাশের অংশ এটার মান 8 দেয়া আছে, তাহলে এই এক্স এটাও 8 হবে, অর্থাৎ এক্স এর মান তাহলে হচ্ছে 8, অর্থাৎ ও এন এটা হলো 13 নম্বর। 13 নম্বর আমরা পিএন স্কয়ারের মান বের করব, পিএন এর মান বের করব। তো পিথাগোরাসের সূত্র অনুসারে পিএন স্কয়ার ইজ ইকুয়াল টু ওএন স্কয়ার, ওএন স্কয়ার প্লাস ওপি স্কয়ার। ওএন মানে ওই যে যেমন বলছিলাম এক্স, এক্স মানে হচ্ছে 8, 8 স্কয়ার প্লাস ওপি, ওপি হচ্ছে এখানে x মাইনাস 2 দেয়া আছে, x যেহেতু 8, 8 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 6, 8 স্কয়ার করলে 64 আর 6 স্কয়ার করলে হচ্ছে 36, 64 আর 36 যোগ করে দিলে 100 পিএন স্কয়ারের মান। তাহলে পিএন ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ারটা ডান পাশে গিয়ে 100 এর যদি আমরা বর্গমূল করে দিই তাহলে পিএন এর মান পাওয়া যাবে হচ্ছে 10 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন 14, f of x is equal to 2x plus 1 divided by 2x minus 1 হলে f of x square plus 1 divided by f of x square minus 1 এর মান কত? f of x এর একটা মান দেয়া আছে, x চলকের একটা রাশি 2x plus 1 by 2x minus 1, আর হচ্ছে এই অংশটুকুর মান বের করতে বলেছে। তো এটার মান বের করতে গেলে আমাদের প্রথমত f of x square এর মান জানতে হবে। f of x এর মান যদি এটা হয় তাহলে f of x square হবে হচ্ছে সব x এর জায়গাতে x square হয়ে যাবে। তো সেটা আর বের করে দেখালাম না, আমরা এখানে সরাসরি যেহেতু এটা এমসিকিউ একটু সংক্ষেপ করছি। f of x square এর মান হবে এই অংশে x এর জায়গাতে শুধু x square, অর্থাৎ 2x square plus 1 নিচে 2x square minus 1, আর এখানে যে প্লাস 1 আছে সেটা থাকবে। নিচে একই রকম 2x square plus 1 divided by 2x square minus 1, আর তারপরে আছে হচ্ছে মাইনাস 1। এখন এই অংশটুকু হিসাব করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এটা বেশ বড় একটা হিসাব, একটু সাইডে করি। উপরের অংশটুকু লসাগু নিয়ে বিয়োগ করতে হবে, যোগ করতে হবে 2x স্কয়ার প্লাস মাইনাস 1 লসাগু, উপরে হবে হচ্ছে 2x স্কয়ার প্লাস 1, তারপরে প্লাস 2x স্কয়ার মাইনাস 1, 1 এর সাথে গুণ হয়ে গেলে 2x স্কয়ার মাইনাস 1, এটাই। নিচের অংশে লসাগু 2x স্কয়ার মাইনাস 1, 2x স্কয়ার প্লাস 1 মাইনাস আছে এখানে 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে, সামনে মাইনাস থাকার কারণে ভেতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ 2x স্কয়ার প্লাস 1, 2x স্কয়ার প্লাস 1। এখানে উপরের অংশে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, 2x স্কয়ার যোগ করে হবে হচ্ছে 4x স্কয়ার, 4x স্কয়ার ডিভাইডেড বাই 2x স্কয়ার মাইনাস 1, আর নিচে 2x স্কয়ার কাটা যাবে, 1 আর 1 যোগ করে 2, তার নিচে হলো 2x স্কয়ার মাইনাস 1। এখন এই অংশটুকুকে যদি আমরা সরলীকরণ করি 4x স্কয়ার বাই 2x স্কয়ার মাইনাস 1, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা যদি উল্টিয়ে দেওয়া হয় 2x স্কয়ার মাইনাস 1 উপরে যাবে, 2x স্কয়ার মাইনাস 1 আর 2টা হলো নিচে। 2x স্কয়ার মাইনাস 1, 2x স্কয়ার মাইনাস 1 সেটা কাটা যাবে উপর নিচে, এই 2 এর সাথে যদি 4 কাটা হয় তাহলে 2 দুগুণে 4, 2x স্কয়ার অবশিষ্ট থাকবে, নিচে কিছুই থাকবে না, উপরে শুধু 2x স্কয়ার। অর্থাৎ এই 14 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে 2x স্কয়ার। এটা গ নম্বর অপশনটাতে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 15 নম্বর প্রশ্নটা 4 মাইনাস a মাইনাস b মাইনাস c ইজ ইকুয়াল টু 0 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 3 এরকম মান দেয়া আছে, আর বলা হয়েছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ারের মান কত? প্রথম যে মানটা দেয়া আছে 4 মাইনাস a মাইনাস b মাইনাস c ইজ ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা একটু পার্শ্ব পরিবর্তন করি, 4 এপাশে রেখে বাকি a b c যদি ওপাশে নিয়ে যাই সবগুলো প্লাস হয়ে যাবে। লেখার সময় আমি এই পাশেই লিখছি, এখানে a প্লাস b প্লাস c এক পাশে রাখলাম, তাহলে 4টা হচ্ছে আরেক পাশে, আর ab প্লাস bc প্লাস ca সেটার মান দেয়া আছে 3। আমাদেরকে এই প্রশ্নটার মান বের করতে হবে। তো এখানে a প্লাস b হোল স্কয়ার এটা যদি সূত্র দিয়ে ভেঙে দেই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস একইভাবে এটা সূত্র দিয়ে ভেঙে দেই b স্কয়ার প্লাস 2bc প্লাস হচ্ছে c স্কয়ার, আবার c প্লাস a হোল স্কয়ার
সূত্র দিয়ে ভেঙে সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। এই মডেল টেস্টটাতে এমসিকিউ গুলো দেখা যাচ্ছে যে বেশ বড় বড় প্রশ্নই এমসিকিউ আকারে দিয়ে রেখেছে। তো এতগুলো বড় প্রশ্ন আসলে একটা প্রশ্নের মধ্যে থাকার সম্ভাবনা কম, তবে দুই একটা প্রশ্ন মানে দুই একটা বা 5-10টা, একটা 30টা প্রশ্নের মধ্যে 5টা-10টা প্রশ্ন একটু বড় বড় থাকতেই পারে। তো এখানে দেখো দুইটা a স্কয়ার আছে, আমরা 2a স্কয়ার একটু যোগ করে নেই, 2a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা আছে, আর 2c স্কয়ার, c স্কয়ার আছে হলো দুইটা, আবার আছে 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ab 2bc প্লাস 2ca। এখান থেকে আমরা সবগুলো পদ থেকে 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থাকবে, কিন্তু সেটার মান কিন্তু আমাদের এখানে নাই। আর এখানে এই অংশ থেকে 2 কমন নেওয়ার পর ab প্লাস bc প্লাস ca থাকবে, সেটার মান অবশ্য আছে 3। তাহলে এখন উপায়টা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কোথায় পাওয়া যাবে? তো সেটার মান বের করতে গেলে এখানে আবার আর একটু হিসাব করতে হবে, সেটা আসলে আরো একটা অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমে 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়। 2টা আলাদাভাবে কমন নেই, এই অংশ থেকে যদি 2 কমন নেই তাহলে ab প্লাস bc প্লাস ca থাকবে, সেটার মান বসিয়ে দিচ্ছি একেবারে। ab প্লাস bc প্লাস ca, সেটার মান হচ্ছে 3, তাহলে 2 ইনটু 3। এই অংশে 6 হবে, কিন্তু এই যে এই অংশটা নিয়ে হচ্ছে প্রবলেম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান কিভাবে বের করা যায়? এটার মান বের করতে গেলে আমাদের আসলে আরো একটা অঙ্ক করতে হবে। আমি একটু ওই যে মাঝখানে জায়গা করে নিচ্ছি। এখানে আমরা একটা সূত্র জানি, সূত্রটা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র, সেই সূত্রটা ব্যবহার করতে পারি। একটু খেয়াল করো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান। a প্লাস b প্লাস c এর মান এই যে 4, স্কয়ার আছে তার উপর স্কয়ারটা দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এই 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca থাকবে, তার মানে 2 ইনটু 3। একটু সংক্ষেপ করি, দেখো এখানে 3 দুগুণা 6, এই 6 কে যদি এপাশে নিয়ে আসি, 4 4 16 থেকে 6 বিয়োগ হয়ে হবে হচ্ছে 10, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 10। তো তাহলে এই যে এই অংশে 2 ইনটু এটার মান হচ্ছে 10, 2 ইনটু 10 প্লাস 3 দুগুণা 6, 10 দুগুণা 20 আর 6 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 26, অর্থাৎ 15 নম্বর প্রশ্নটার आंसर হচ্ছে 26, যেটা ক নম্বর অপশনে আছে। 16 নম্বর, এটাও বেশ বড়ই প্রশ্ন একটা, একটু ছোট করেই করব। টাকায় 5টি লেবু ক্রয় করে টাকায় 4টি লেবু বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে? 5টা লেবু কিনে 1 টাকা দিয়ে যদি 4টা বিক্রি করা হয়, অর্থাৎ বেশি কিনে কম বিক্রি করা হচ্ছে, তাহলে অবশ্যই লাভ হবে। বলেছে যে শতকরা কত টাকা লাভ হবে। তো 1 টাকা দিয়ে 5টা লেবু কেনা হচ্ছে, অর্থাৎ 5টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য হবে, 5টার ক্রয় মূল্য 1 টাকা, একটার ক্রয় মূল্য হচ্ছে 1/5। আমি এখানে কথাবার্তা না লিখে শুধু হিসাবটুকু লিখছি, একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে এটা। একইভাবে 4টা লেবুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য হবে হচ্ছে 1/4। যেহেতু লাভ হবে আমরা সেটা প্রথমেই বুঝেছি, তো তার মানে বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি। 1/4 এটা বড় সংখ্যা, আর 1/5 হচ্ছে ছোট। তো লাভের পরিমাণ বের করতে গেলে 1/4 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য 1/5 মাইনাস করতে হবে। মাইনাস করলে এখানে 4 5 20 লসাগু, 4 দিয়ে ভাগ করলে 5, 5 অক্ষে 5, বিয়োগ একইভাবে এখানে হবে 4, অর্থাৎ 1/20 এটা হচ্ছে লাভের পরিমাণ। আমাদের বের করতে বলেছে শতকরা লাভের পরিমাণ। তো শতকরা লাভের পরিমাণ বের করতে গেলে নিচে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে যে এটা 1/5, আর এই 1/5 টাকাতে আমাদের লাভ হয়েছে 1/20 টাকা। নিচে সবসময় ক্রয় মূল্যটা হয়, আর লাভ বা ক্ষতির পরিমাণটা উপরে দিয়ে যদি এটাকে শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে একটা 100 গুণ করে শতকরা চিহ্ন দিতে হবে।
এখন এটা হিসাব করব কিভাবে, 1/20 তার সাথে আবার নিচে 1/5 ভাগ অবস্থায় আছে, সেটাকে যদি গুণ দিয়ে উল্টিয়ে দিই 5/1, অথবা নিচে 1টা না লিখলেও চলে, ইন্টু 100%। এটা যদি হিসাব করা হয় 20 এর সাথে এই 100 কেটে দিলে 5 5 25%, অর্থাৎ শতকরা 25 টাকা লাভ হবে এই ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 17 আর 18 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে। বাবু উদ্দিন 5% হার সরল মুনাফায় 5 বছরের জন্য 5000 টাকা এবি ব্যাংকে জমা রাখেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে 2 বছরে তার মুনাফা কত। মুনাফা এক্ষেত্রে সরল মুনাফা, উদ্দীপকে বলা হয়েছে যে সরল মুনাফায় 5 বছরের জন্য হচ্ছে বিনিয়োগ করেছে। প্রশ্ন এখানে প্রথমে 2 বছরের মুনাফা বের করতে বলেছে। এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন। মুনাফার সূত্র জানি আমরা, আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর। পি মানে হচ্ছে আসল, 5000 টাকা জমা রাখার কথা বলা হয়েছে, 5000। এন মানে সময়, যেহেতু 2 বছরের কথা বলা হয়েছে 2 বছর, আর আর হচ্ছে 5%। 5% মানে 5/100, পার্সেন্ট মানে হচ্ছে নিচে একটা 100। এখানকার 2টা শূন্যের সাথে যদি এখানে 2টা শূন্য কেটে দেই 50 থাকে, 50 দুগুণা 100, 100 এর সাথে 5 গুণ করলে 500, অর্থাৎ মুনাফা হবে হচ্ছে 500 টাকা। 17 নম্বরের খ নম্বর অপশনটা সঠিক। 18 নম্বর, 5 বছর পর সে মুনাফা আসলে কত টাকা পাবে। 5 বছরে একইভাবে যদি আমরা মুনাফা বের করি, প্রথমে আই ইকুয়াল টু পি এন আর। পি হচ্ছে 5000, এন হচ্ছে এখন 5 বছর, আর আর আগের মতোই 5/100, অর্থাৎ 5%। তো ওই আগের মতোই হিসাব, 2টা শূন্য এখান থেকে 2টা শূন্য যদি কেটে দেই, এখানে 5 5 25, 5 25 125, আর একটা শূন্য আছে, সব মিলে হচ্ছে 1250। আমাদের মুনাফা আসলের কথা বের করতে বলেছে। মুনাফা আর আসলের যোগফল, আসল হচ্ছে 5000 আর 1250 হচ্ছে মুনাফা, এটা যোগ করলে 6250। তো এই হচ্ছে 18 নম্বর প্রশ্নটার আনসার। 18 নম্বর 6250, এটা ক নম্বর অপশনে আছে। এরপর দেখো 19 নম্বর প্রশ্নটা, x³ - 2x - 4 এই রাশির উৎপাদক কোনটি। 4টা অপশন দেয়া আছে, তো আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পারি। এটা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আবার আরো একটা কাজ করতে পারি, যে এখানে যে অপশনগুলো আছে, আমরা জানি যে উৎপাদক দিয়ে একটা রাশিকে মানে ভাজ্যটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো ভাগশেষ কত হয় সেটা বোঝার উপায় হচ্ছে যে এই ভাজক যেগুলো, অর্থাৎ এই ক্ষেত্রে যেগুলো অপশন দেয়া আছে, এই ভাজকগুলোকে যদি আমরা প্রত্যেকটাকে যদি শূন্য ধরে নিই, এক্স এর যে মান পাওয়া যাবে সেই মান বসিয়ে, রাশিটাতে মান বসিয়ে যদি দেখা যায় যে রাশির মান শূন্য হয়, তাহলে বোঝা যাবে যে সেটা হচ্ছে একটা উৎপাদক। তো প্রথম যে অপশন 4, x - 4, x - 4 যদি 0 ধরি, তো সেই ক্ষেত্রে x এর মান পাবো হচ্ছে 4। 4 যদি এখানে বসানো হয়, 4 এর কিউব করলে 2 × 4 - 4, 4 এর কিউব করলে 64 হয়। 64 থেকে এখানে 4 দুগুণা 8, 8 4 8 4 12, বাদ দিলে এটা শূন্য হয় না। তার মানে প্রথম যে অপশনটা আছে সেটা ঠিক না। x - 2 যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে x এর মান হবে হচ্ছে 2। 2 যদি বসানো হয়, 2 কিউব - 2 × 2 - 4, এখানে 2 এর কিউব করলে হয় হচ্ছে 8, মাইনাস এখানে 2 দুগুণা 4 4, 8 থেকে 4 আর 4 8 বিয়োগ করলে শূন্য হয়। অর্থাৎ এই যে দ্বিতীয় যে অপশনটা আছে x - 2, এটাই হচ্ছে প্রদত্ত রাশিটার একটা উৎপাদক। এরপরে 20 নম্বর প্রশ্নে আছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোনটা। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুইটা কোণ, একটা কোণ যদি সমকোণ হয়, বাকি দুইটা কোণ মিলে আরো সমকোণ, অর্থাৎ আরো 90 ডিগ্রি হবে। তো সেই কোণ দুইটার অনুপাত এখানে দেওয়া আছে হলো 3:2। অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায়। তো আমরা ধরে নিচ্ছি একটা কোণ হচ্ছে 3x আর একটা কোণ হচ্ছে 2x। যেহেতু এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হওয়ার কথা, সমকোণ বাদ দিয়ে বাকি দুইটা কোণের যোগফল আরো 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের সবগুলো কোণ, তিনটা কোণ মিলে তো 180 ডিগ্রি হয়। এখানে 3x 2x যোগ করে 5x হচ্ছে 90 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 5 18 90, 18 ডিগ্রি। x যদি 18 ডিগ্রি হয়, তাহলে যে 3x অর্থাৎ 3 × 18, সেটা হবে হচ্ছে 3 18 54, অর্থাৎ একটা কোণ হচ্ছে 54 ডিগ্রি। অন্যটা 2x অর্থাৎ 2 × 18, অর্থাৎ
36 ডিগ্রি, 8 দুগুণা 36। তার মানে কোণ দুইটা হলো 54 ডিগ্রি আর 36 ডিগ্রি। বন্ধুরা এরপর 21 নম্বর প্রশ্নে একটা দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 5:6 হলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে হলো 5:6। অনুপাত থেকে বোঝা যাচ্ছে বিক্রয় মূল্যটা বেশি, তো এই ক্ষেত্রে লাভ হবেই। 5:6 দেওয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, তো অনুপাতের রাশিগুলোকে আমরা x দিয়ে গুণ করে ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে 5x আর বিক্রয় মূল্য হচ্ছে 6x। তো সেই ক্ষেত্রে লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ 6x থেকে যদি আমরা 5x মাইনাস করি তাহলে হবে x। আমাদের বের করতে হবে যে শতকরা লাভের পরিমাণ। এরকম একটা অঙ্ক একটু আগে করেছিলাম। লাভ এর পরিমাণ শতকরা হিসাব বের করতে গেলে নিচে হলো ক্রয় মূল্য আর উপরে লাভ বা ক্ষতির পরিমাণটা উপরে, যেহেতু শতকরায় প্রকাশ করব এই জন্য 100% এর সাথে গুণ। x উপর থেকে কাটা, উপর নিচ থেকে কাটা, 5 এর সাথে যদি 100 কেটে দিই 5 20 100, তার মানে 20%। এই হচ্ছে লাভের পরিমাণ। আর তারপরে 22 নম্বর যে প্রশ্নটা, x by y is equal to 2/3 হলে 6x plus y divided by 3x plus 2y এর মান কত? x by y এর মান দেওয়া আছে হলো 2/3। এখান থেকে আমাদের এই অংশটুকুর মান বের করতে হবে। তো এটার মান বের করতে গেলে আমরা যদি উপরে নিচে সবই y চলক অথবা সবগুলো যদি x চলক নিয়ে আসতে পারি তাহলে আমাদের হিসাবটা সুবিধাজনক হয়, সহজে করা যায়। আমরা কি করব, যে মান যেটা দেয়া আছে সেখান থেকে x এর মান y এর মাধ্যমে অথবা y এর মান x এর মাধ্যমে নির্ণয় করব। তো x এর মানটা এখানে y এর মাধ্যমে নির্ণয় করাটাই সহজ। এখানে y টা ভাগ অবস্থায় আছে, এই y টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2y হবে। এই y টাকে আমরা ওই পাশে নিয়ে গিয়ে এই 2 এর সাথে গুণ করে দিতে পারি, তার মানে x এর মান হচ্ছে 2y/3। এই মানটা আমরা এই প্রশ্নে যদি বসিয়ে দেই 6x আছে, তো x মানে হচ্ছে 2y/3, সেই মান বসিয়ে দিলাম 2y/3 প্লাস y, নিচেও 3x আছে, x মানে আবার 2y/3, তারপরে এখানে বাকি অংশ হচ্ছে 2y। তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে 3 আর 6 কেটে 3 দুগুণা 6, 2 2 দুগুণা 4, 4y আর y যোগ করলে 5y হয় সব মিলে উপরে। আর নিচে এখানে 3 কাটলে শুধু 2y থাকবে, 2y আর 2y যোগ করলে হচ্ছে 4y। উপর নিচ থেকে যদি y কেটে দেই তাহলে 5/4 থাকে, অর্থাৎ 22 নম্বরের आंसर হচ্ছে 5/4। এটা গ নম্বর অপশনে আছে। বন্ধুরা 23 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, ও বৃত্তের কেন্দ্র হলে BOC কোণ প্লাস কোণ AOD ইজ ইকুয়াল টু কত? BOC, যদিও এখানে BOC কোণ চিত্রের মধ্যে দেখানো হয় না, এখানে BO CO এগুলো সব যোগ করে দিতে হবে, তারপরে AOD এগুলো যোগ করলে তারপরে এই কোণ দুইটা তৈরি হবে, BOC কোণ আর হচ্ছে AOD কোণ। তো এই দুইটা কোণের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা আসলে একটা বড় প্রমাণ, একটা বড় উপপাদ্য আছে, সেই প্রমাণের মাধ্যমে এটার মান 180 ডিগ্রি হয়। তো সেটা এখানে আসলে প্রমাণ করে যদি দেখাতে চাই তাহলে এই একটা এমসিকিউ করতে আমাদের হচ্ছে যে পুরো একটা উপপাদ্য করে দেখাতে হবে। তো সেটা আর তো করে দেখানো সম্ভব না, আর যখন আমরা এটা পরীক্ষায় করব তখন এই তথ্যটা জানা থাকলে সহজে এটা করতে পারবো সমাধান, আর তা না হলে আসলে এটা সমাধান করে মানে ক্যালকুলেশন করে এটার আনসার বের করাটা খুবই শক্ত ব্যাপার। তো এটা 180 ডিগ্রি হবে, উপপাদ্যটা তোমাদের জানা থাকলে সেটা সহজেই তোমরা বুঝতে পারবে। 24 নম্বরে আরো একটা চিত্র দেয়া আছে, বলা হয়েছে যে চিত্রে OCB সমান সমান কত? দুঃখিত, চিত্রটা এঁকে নিয়েছি, এখান থেকে আমাদের OCB অর্থাৎ এই যে x দিয়ে যেটাকে চিহ্নিত করা আছে সেই x এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা চিত্রে যদিও বলা হয়নি কিন্তু তবুও এটা চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে এই OB টা হচ্ছে AC এর উপরে লম্ব। তো তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই কোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা মিলে আরো 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে 24 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই x আর এই 4x এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। x প্লাস 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 90। আমাদেরকে OCB অর্থাৎ x এর মান বের করতে হবে। x আর 4x যোগ করলে 5x ইজ ইকুয়াল টু যদি 90 হয় তাহলে x এর মান হবে 5 ওই পাশে গিয়ে ভাগ করলে 5 18 90। x এর মান অর্থাৎ OCB কোণের মান হচ্ছে 18 ডিগ্রি। হ্যাঁ, ক নম্বর অপশনে এই আনসারটা আছে। শিক্ষার্থী বন্ধুরা এরপর 25 নম্বর প্রশ্নে কিছু তথ্য দেয়া আছে,
যে প্রথম প্রশ্নটা, প্রথম তথ্য যেটা আছে, বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা তো একটা উপপাদ্যই। সেই উপপাদ্যের প্রমাণের তথ্যটাই দেওয়া আছে, এটা সঠিক তথ্য। আর বলা হয়েছে 2 নম্বরে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটাও সঠিক, এটাও আমরা প্রমাণ জানি। বৃত্তের সকল সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটাও একটা উপপাদ্য, প্রমাণ আছে, এটাও আসলে সঠিক তথ্য। অর্থাৎ 25 নম্বরে 1, 2, 3 তিনটা তথ্যই সঠিক। 26 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে ডিসিই কোণের মান কত। ডিসিই, এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে বি কোণটা দেওয়া আছে হলো 94 ডিগ্রি, আর এই যে ডিইসি এই কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। বের করতে বলা হয়েছে যে এই ডিসিই এই কোণের মান কত। তো দেখো, এই কোণটা যদি 94 ডিগ্রি হয়, এই যে এবিসিডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ তারা সম্পূরক কোণ হয়। অর্থাৎ 94 আর এই কোণটা যোগফল হচ্ছে 180, অর্থাৎ 180 থেকে 94 বিয়োগ করলে এই কোণ পাওয়া যাবে। আবার এই কোণ আর এই পাশের কোণটা যেহেতু সম্পূরক কোণ, তার মানে এই কোণটা আবার ঘুরে ফিরে 94 হবে। অথবা তোমরা একটু হিসাব করে দেখতে পারো, 180 থেকে প্রথমত 94 বিয়োগ করবা, বিয়োগ করলে এই কোণ পাওয়া যাবে। আবার 180 থেকে এই কোণটা বিয়োগ করলে এই কোণ পাওয়া যাবে, তো সেটা ঘুরে ফিরে 94 ডিগ্রি হবে। এখন এই কোণ যদি 94 ডিগ্রি হয়, এটা 94, এটা 20, আর এই কোণ বের করতে বলেছে। এই যে এই ত্রিভুজটার মধ্যে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 94 আর 20 এর যোগফল যদি বাদ দেই, 180 থেকে 94 আর 20 যোগ করলে 114 ডিগ্রি হয়। 114 ডিগ্রি যদি এখান থেকে মাইনাস করা হয়, তাহলে 66 ডিগ্রি। তার মানে ডিসিই কোণটা হচ্ছে 66 ডিগ্রি। বন্ধুরা, 27 নম্বর প্রশ্নের জন্য আরেকটা চিত্র দেয়া আছে, বৃত্তের চিত্র। বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি জ্যা সমান সমান সিডি জ্যা, ওএন সমান সমান 6 সেন্টিমিটার, এবি হচ্ছে 16 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এবি আর সিডি দুইটা সমান জ্যা দেয়া আছে এই চিত্রে, এবি আর সিডি, আর এবি এর মান 16 সেন্টিমিটার দেয়া আছে। আবার দেখো, এই যে কেন্দ্র ও থেকে ওএম লম্বের চিহ্ন দেয়া আছে, আবার ওএন এটা হচ্ছে সিডি এর উপরে লম্ব, ওএন এর মান 6 সেন্টিমিটার দেয়া আছে। আমরা জানি যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে এই দূরত্ব অর্থাৎ ওএন আর ওএম সমান, অর্থাৎ ওএম এটাও তাহলে 6 সেন্টিমিটার। দুঃখিত। এবি এর মান দেয়া আছে হলো 16, তাহলে এবি এর অর্ধেক অর্থাৎ এএম এতটুকু হবে 16 এর অর্ধেক অর্থাৎ 8, কারণ কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এরকম উপপাদ্য আছে, এক একটা তথ্য আসলে এক একটা উপপাদ্য থেকে কালেক্ট করতে হবে। উপপাদ্যগুলো যদি তোমাদের জানা না থাকে বা যদি প্রমাণ শিখে না থাকো, তাহলে আসলে এই এমসিকিউ গুলো করা কঠিন। তো আমাদের বের করতে হবে হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সূত্র জানি আমরা, আর অর্থাৎ ব্যাসার্ধ জানা দরকার। এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, অথবা এখানকার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা এই হিসাবটা করতে পারি। এই ত্রিভুজটা এখানে নিচ্ছি, এই বাহুটা হচ্ছে 6, এটা 8, আর ব্যাসার্ধ যে এ থেকে ও পর্যন্ত এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। আর এই ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে আমরা যদি অতিভুজটা বের করি পিথাগোরাসের সূত্রানুসারে, তাহলে এটার ব্যাসার্ধ পেয়ে যাব। AO স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই বাহু আর এই বাহুর বর্গের যোগফল, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। 8 স্কয়ার করলে 64, 6 স্কয়ার করলে 36, যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 100। তো তাহলে AO হচ্ছে 100 এর বর্গমূল করলে 10, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে বৃত্তটার ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কয়ার। পাই মানে 3.1416, আর তার সাথে আর স্কয়ার মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ 10 এর স্কয়ার করলে 100। 100 যদি এর সাথে গুণ করি, তাহলে দশমিকটা শুধু 2 ঘর ডান দিকে চলে যাবে, 314.16। যেহেতু একক ছিল সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে এটা বর্গ সেন্টিমিটার, 314.16 বর্গ সেন্টিমিটার। 314.16, এটা খ নম্বর অপশনে আছে। 28 নম্বর প্রশ্নে দুইটা ক্রোমোজোম
সমান সমান দেয়া আছে x প্লাস y 0 একটা ক্রোমোজোর, আর আরেকটা হচ্ছে 1 x মাইনাস y। এই দুইটা ক্রোমোজোর সমান দেয়া আছে, তিনটা তথ্য দেয়া আছে। এখানকার সঠিক কোনটা কোনটা সেটা আমরা দেখি। ক্রোমোজোর দুইটা, এটা আমরা ক্রোমোজোরের শর্ত অনুসারে জানি যে দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে এখানকার যে প্রথম অংশ আর এখানকার প্রথম অংশ সেটা সমান হয়, অর্থাৎ x প্লাস y 1 এর সমান। আবার এখানকার দ্বিতীয় অংশ 0 আর এখানকার দ্বিতীয় অংশ হচ্ছে x মাইনাস y, অর্থাৎ x মাইনাস y দ্বিতীয় অংশ 0 এর সমান। তো এটা x প্লাস y ইজ ইকুয়াল টু 1, x মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এগুলো 1 আর 2 নম্বর তথ্যে দেওয়া আছে, 1 আর 2 সঠিক। এরপর x এর মান দেওয়া আছে হলো হাফ 3 নম্বরে। এখান থেকে যদি আমরা x এর মান বের করি এই সমীকরণ দুইটা থেকে, যোগ করলে y কাটা যাবে, 2x ইজ ইকুয়াল টু 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2টা ওই পাশে গিয়ে 1/2। x এর মান হাফ হয়, যেটা 3 নম্বর তথ্যের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 28 নম্বরের 1 2 3 তিনটা তথ্যই সঠিক। এরপরে 29 নম্বর যে প্রশ্নটা আছে, f অফ y এর মান দেয়া আছে, f অফ y y চলকের একটা রাশি দেয়া আছে, সেখান থেকে f অফ মাইনাস হাফ নির্ণয় করতে বলা হয়েছে। তো y চলক পরিবর্তন করে যদি আমরা y এর পরিবর্তে মাইনাস হাফ বসিয়ে দেই তাহলেই হিসাব করে আনসার পেয়ে যাব। 1 প্লাস মাইনাস হাফ এর যদি স্কয়ার করি, আমি একটু সংক্ষেপে হিসাব করে দিচ্ছি, মাইনাস হাফ স্কয়ার করলে হচ্ছে প্লাস 1/4 হবে, প্লাস তারপরে y এর উপর কিউব আছে, অর্থাৎ মাইনাস হাফ এর উপরে কিউব, মাইনাস এর উপরে কিউব দিলে মাইনাসই হবে, আর হাফ এর উপরে কিউব দিলে 1/8। নিচে y স্কয়ার অর্থাৎ মাইনাস হাফ এর স্কয়ার, সেটা হবে 1/4। তারপর উপরের অংশ লসাগু নিয়ে আমরা যোগ বিয়োগ করব, লসাগু হবে হচ্ছে 8। 8 লসাগু নিলে এখানে 8 অক্ষে 8 যোগ 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, 2 অক্ষে 2 মাইনাস এখানে হচ্ছে 8, 1/4। 8 আর 2 10, 10 থেকে 1 বাদ দিলে 9, 9/8। আর একই সাথে আমরা যদি নিচের যে ভগ্নাংশটা আছে সেটা এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই তাহলে 4/1 হবে, নিচে 1 না লিখলেও চলে। 4 এর সাথে 8 কাটলে হচ্ছে 9, 4 দুগুণে 8, অর্থাৎ উপরে হচ্ছে 9 আর নিচে হলো 2। এই হচ্ছে 29 নম্বর প্রশ্নটার সমাধান, যেটা আছে হলো খ নম্বর অপশনে। বন্ধুরা, এই মডেল টেস্টের শেষ যে প্রশ্নটা 30 নম্বর, এখানে তিনটা সেট বিল্ডিং মেথড অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে a ইন্টারসেকশন b ইউনিয়ন c সমান সমান কত। তো সেটা নির্ণয় করতে গেলে a b c সেটগুলোকে প্রথমে আমাদের তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নিতে হবে। সেটগুলো এখানে দেখতে পাচ্ছ, লিখে নিয়েছি আমি। প্রথম সেট a বলা হয়েছে যে x belongs to n such as x square less than 25। n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 এগুলো। এখন যেগুলোর বর্গ 25 থেকে ছোট হবে, 1 এর বর্গ করলে 1 হয়, তাহলে 1 গ্রহণযোগ্য, 25 থেকে ছোট এটা। 2 এর বর্গ করলে 4, 3 এর বর্গ করলে 9, 4 এর বর্গ করলে 16 হয়, সেটাও গ্রহণযোগ্য। কিন্তু 5 এর বর্গ করলে 25 হয়, 25 এর সমান, কিন্তু এখানে 25 এর থেকে ছোট বলেছে, সে কারণে 5 আর গ্রহণযোগ্য হচ্ছে না। বি সেটে বলা হয়েছে x belongs to n such as x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার হচ্ছে 25 থেকে ছোট। মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 এর বর্গ করলে 25 থেকে ছোট হয়, তাহলে 2 গ্রহণযোগ্য। পরবর্তী মৌলিক সংখ্যা 3, 3 এর বর্গ করলে 9, সেটাও 25 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে 5, 5 এর বর্গ করলে 25 এর সমান হয়ে যায়, ছোট হয় না, তাহলে আর নাই। 2 আর 3 বি সেটের উপাদান। আর সি সেট আছে হলো x belongs to n such as x square equal to 25। x এর মান কেবল 5 যদি হয়, 5 এর স্কয়ার করলে 25 হয়, অর্থাৎ সি সেটের উপাদান এই একটাই, সেটা হচ্ছে 5। আমাদেরকে a ইন্টারসেকশন b তার সাথে আবার c ইউনিয়ন এর মান বের করতে হবে। a আর b যদি আমরা ইন্টারসেকশন করি, a সেটে হচ্ছে 1 2 3 4 আর b তে হলো 2 3। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, 2 3 2 3 2 3 হচ্ছে এখানে কমন আছে, অর্থাৎ a ইন্টারসেকশন b এর মান হচ্ছে 2 3, 2 আর 3। আর তার সাথে যদি আমরা সি সেটটা ইউনিয়ন করি, সি সেটের উপাদান আমরা এই যে বের করেছিলাম 5, তো সি সেটের উপাদান হচ্ছে 5। ইউনিয়ন মানে হচ্ছে সব মানে যে কয়টা উপাদান আছে সবগুলোই নিতে হবে, অর্থাৎ 2 3 5। তো এটাই হচ্ছে 30 নম্বর প্রশ্নের সমাধান। এটা খ নম্বর অপশনে আছে 2 3 5।
তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক দীর্ঘ একটা ভিডিও। আশা করছি যারা এতক্ষণ সাথে ছিলে তারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করে থাকো তাহলে উপকৃত হবে। তো যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।